হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের বায়োলজি ক্লাসের জুলজি পার্টের সেকেন্ড ক্লাস। আজ আমরা করব হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জনন, যেটা কিনা তোমাদের থার্ড সেমিস্টারের ইউনিট 1-এর সেকেন্ড চ্যাপ্টার। এই মানব জনন বা হিউম্যান রিপ্রোডাকশন সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই ছোটোখাটো ধারণা রয়েছে, আর যে ধারণাগুলো বাকি রয়ে গেছে জানতে, বা যে ধারণাগুলো তোমাদের জানা নেই, সেগুলোই আজকে আমরা ক্লিয়ার করে নেব। প্রথমেই আমরা তৈরি করব একটা মাইন্ড ম্যাপ, যে আমরা এই হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জননের কী কী পড়ব বা কী কী রয়েছে এর মধ্যে। এটা খুবই একটা ভাইটাল চ্যাপ্টার তোমাদের থার্ড সেমের জন্য, তাই এই চ্যাপ্টারটা তোমাদের প্রত্যেকেরই খুব ভালোভাবে পড়তে হবে এবং জানতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের এই আজকের ক্লাস। তো প্রথমেই দেখে নেব হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জনন। হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জননে আমরা কি পড়ব না, এখানে আমাদের জীবদেহের যেসব অঙ্গগুলি জনন ক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি জননাঙ্গ বা রিপ্রোডাক্টিভ অর্গান। এই রিপ্রোডাক্টিভ অর্গান থেকে তার পরবর্তী সময়ে বিবর্তনের যত বিবর্তন হচ্ছে বা বিবর্তনের ধারা অনুযায়ী মানুষ উন্নত হচ্ছে। এবার তার সাথে সাথে যে যৌন জনন প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে, এই যৌন জনন প্রক্রিয়া মানুষ কি? মানুষ হচ্ছে এক লিঙ্গ জীব। এর ক্ষেত্রে পুরুষ স্ত্রী উভয়ই জননকোষ, মানে উভয়ের দেহেই উৎপন্ন হতে পারে জননকোষ বা গ্যামেট। তাই এই এক লিঙ্গ প্রাণী মানুষ হওয়ায় যৌন জনন সম্পন্ন করছে মানুষ। মানুষের ক্ষেত্রে যৌন জনন মানুষের ক্ষেত্রে অঙ্গগুলি জননকোষ উৎপাদনে প্রধান ভূমিকা পালন করছে। যেসব অর্গ্যান বা যেসব অঙ্গগুলি, মানে যেসব জননাঙ্গগুলি প্রধান ভূমিকা বা মুখ্য ভূমিকা পালন করে তাদেরকে আমরা কি বলি? যে কোনো জিনিস মুখ্য ভূমিকা পালন করলে তাকে আমরা কি বলি? প্রাইমারি। এক্ষেত্রেও আমরা বলবো প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান। যেমন ছেলেদের ক্ষেত্রে কি হতে পারে? শুক্রাশয়, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়, ইত্যাদি ইত্যাদি। ইত্যাদি নয়, একটাই হবে, সেটা আমরা পরে আসছি। এরপর এই সবের জন্য তারপরে তোমাদের জানতে হবে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম কি? প্রাথমিক ও গৌণ জননাঙ্গগুলি, যেগুলো পুরুষ ও স্ত্রী উভয়ের দেহেই গঠিত হচ্ছে, সেগুলি সম্মিলিতভাবে যে অঙ্গতন্ত্র গঠন করছে তাকেই আমরা কি বলছি না, তাকেই আমরা বলছি জননতন্ত্র। এবার আমরা জানতে হবে, এখানে আমি প্রথমেই একটা মাইন্ড ম্যাপ করব বলেছি, তাই আমরা মাইন্ড ম্যাপটা প্রথমে জেনে নিই, তারপর আমরা আস্তে আস্তে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিকের ডেপথে যাব। প্রথমেই কি না, প্রথমেই রয়েছে মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক। মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক মানেটা কি? পুরুষের গৌণ যৌন লক্ষণ। পুরুষের গৌণ যৌন লক্ষণ কিভাবে প্রকাশ হয় বা কি, সেসব তো জানবই। এই জিনিসটা কি, মানে আমাদের পিউবার্টির পরে পরে, আমাদের 18 বছর বয়সের পরে বা কারো কারো ক্ষেত্রে তার আগে থেকেই শুরু হয়ে যায়, আমরা যেসব লক্ষণ দেখতে পাই বা যেসব লক্ষণ ঘটে সেটাই হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, গৌণ যৌন লক্ষণ। পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই ঘটে। তাই কি ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক অ্যান্ড এটা মেল অ্যান্ড ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক। এর থেকে কি পড়ব? এরপরে পড়ব মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক থেকে কি আসবে? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে পুরুষের জননতন্ত্র, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। সিমিলারলি এদিকেও আসবে ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক থেকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্ত্রী জননতন্ত্র। পুং জননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র অবধি জানলাম। এরপরে পুরুষ জননতন্ত্রকে আবার দুভাগে ভাগ করছি। এক্ষুনি বললাম যেটা মুখ্য ভূমিকা পালন করছে। তো একটাকে কি বলবো? প্রাইমারি সেক্স অর্গান, আর একটা কি? অ্যাসেসরি সেক্স অর্গান বা সেকেন্ডারি সেক্স অর্গান। তো প্রাইমারি সেক্স অর্গানটা কি?
প্রাইমারি সেক্স অর্গান বলতে যেটা বোঝায় মেন ক্যারেক্টার, যেটা আমাদের মানে ওই জিনিসটাই হচ্ছে মেন। তার আর সেকেন্ডারি হচ্ছে ওকে বেস করে যেসব ঘটনা ঘটছে বা ওকে বেস করে ওইটা সাকসেসফুল হতে যেটা সাহায্য করছে তাকে আমরা বলছি সেকেন্ডারি। আর যে মেন ক্যারেক্টার বা মেন যে মুখ্য উপাদান ভূমিকা পালন করছে সেটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, যেটা কি টেস্টিস ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ওভারি, প্রাইমারি সেক্স অর্গান। আর সেকেন্ডারি সেক্স অর্গান তো অনেকগুলোই আছে, সেগুলো করব। তারপর কি না আস্তে সেকেন্ডারি সেক্স অর্গান পুরুষদের ক্ষেত্রে কি কি রয়েছে: ভাসা এফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভ্যাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রা, স্ক্রোটাম, পেনিস, সেমিনাল ভেসিক্যাল, প্রোস্টেট গ্ল্যান্ড, বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড। আবার কি এখানে আমি লিখেছি সবগুলোই সেকেন্ডারি সেক্স অর্গান, এর মধ্যে আবার রয়েছে যেগুলো কিছুটা ইন্টারনাল কিছুটা এক্সটার্নাল, সেটা আমরা যখন ডেপথে পড়বো পরে জানতে পারবো। এর থেকে জানলাম কি সেকেন্ডারি সেক্স অর্গান। আর প্রাইমারি সেক্স অর্গান কি টেস্টিসের এবার আমরা কি পড়বো আবার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ স্পার্ম। টেস্টিস থেকে আমাদের কি উৎপাদন হচ্ছে না স্পার্ম। এবার স্পার্মের যে আনুষঙ্গিক গঠন সেটা এবার আমাদের জানতে হবে, তাই কি বলা হয়েছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ স্পার্ম। সিমিলারলি ফিমেলের ক্ষেত্রেও এখানে সেকেন্ডারি সেক্স অর্গানগুলো কি ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, ভ্যাজাইনা, ভালভা, ম্যামারি গ্ল্যান্ড। এখানেও কিছুটা এক্সটার্নাল রয়েছে কিছুটা ইন্টারনাল রয়েছে, সেটা আমরা পরে জানবো। তারপরে এখানেও কি প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে ওভারি। এরপরে কি পড়বো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ওভাম। ওভারি থেকে কি ফর্ম হচ্ছে, কি তৈরি হচ্ছে ওভাম। সেই ওভামটার এবার আমরা আনুষঙ্গিক গঠন জানবো, ওভামটার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে জানবো ওভামের। তারপর আবার কি এখানে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ স্পার্ম থেকে তারপরে আমরা কি জানবো স্পার্মাটোজেনেসিস, কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে ওই ব্যাপারটা স্পার্মাটোজেনেসিস পরে আমরা ডেপথে পড়বো। এখানেও মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ওভাম থেকে আমরা কি জানবো উজেনেসিস স্পার্মাটোজেনেসিস ব্যাপারটা সিমিলার হলেও কিছুটা আলাদা, অনেকটাই সিমিলার আবার কিছুটা আলাদাও, তাই এটা তোমাদের ডেপথে না যতক্ষণ জানছো ততক্ষণ হয়তো বুঝতে পারবে না, আমরা ডেপথে যখন পড়বো জানবো তখন বুঝতে পারবো। তারপর কি রয়েছে স্পার্মাটোজেনেসিস থেকে কি জানবো স্ট্রাকচার অফ অ্যান আইডিয়াল স্পার্ম সেল, মানে কি একটি আদর্শ শুক্রাণুর গঠন। একটা আদর্শ শুক্রাণুর কি থাকতে হবে বা কি আছে, কিসের ভিত্তিতে আমরা তাকে আইডিয়াল বলছি আদর্শ বলছি কেন, তার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমরা জানবো। কিনা স্ট্রাকচার অফ অ্যান আইডিয়াল স্পার্ম সেল, একটা আদর্শ শুক্রাণুর গঠন। সিমিলারলি এখানেও জানবো আমরা স্ট্রাকচার অফ অ্যান আইডিয়াল ওভাম, একটা ওভামের বা একটা ডিম্বাণুর তার একটা আদর্শ গঠন কিভাবে তৈরি হচ্ছে বা কি নিয়ে তৈরি হচ্ছে, কিটা প্রয়োজন, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমরা জানবো, তাকেই আমরা বলছি কি না স্ট্রাকচার অফ অ্যান আইডিয়াল ওভাম। আর একটা জিনিস এক্সট্রা যেটা কি হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, সেটা কাদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে। তোমরা প্রত্যেকেই জানো রজত চক্র, এটা একটা খুব ভাইটাল একটা জিনিস যেটা শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রেই দেখা যায়। তো এই বিষয়টা একটা এক্সট্রা পয়েন্ট রয়েছে যেটা শুধু ফিমেলদের ক্ষেত্রে দেখা যাবে, এটা আমরা জানবো, এই বিষয়টাতেও আমরা পড়বো। এরপর কি না একটা স্ট্রাকচার অফ অ্যান আইডিয়াল স্পার্ম সেল অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যান আইডিয়াল ওভাম, মানে একটা আদর্শ শুক্রাণুর গঠন, এটা তো গঠন আর এটাও একটা ডিম্বাণুর গঠন। এবার এই গঠন মিন্স মানে একটা স্পার্ম আর একটা ওভাম এটা কি হবে ফার্টিলাইজ হবে বা নিষেক হবে, এটা জানবো। এবার ফার্টিলাইজেশনের পরে কি হবে না জাইগোট ফর্ম করবে,
জাইগোট ফর্ম করবে। জাইগোট ফর্মের পরে কি দশা তোমরা জানো, মরুলা, ব্রাস্টুলা, গ্যাস্টুলা। গ্যাস্টুলা থেকে তারপরে কি হয়ে যায়, এখানে হয়ে যায় অর্গানোজেনেসিস। তারপর আবার ব্রাস্টুলা থেকে হয় ইমপ্লান্টেশন বা রোপণ, তারপর প্লাসেন্টেশন, তারপর হয় পার্চুরেশন, তারপরে ল্যাকটেশন। তো এটা তারপরে কি হয় না, প্লাসেন্টেশন, পার্চুরেশন, ল্যাকটেশন। তো এটা হচ্ছে আমাদের পুরো টোটাল অল ওভার চ্যাপ্টারটার মাইন্ড ম্যাপ। আমরা এইভাবে এগাবো। এবার তার মধ্যে রয়েছে কিছু কিছু এক্সট্রা জিনিস, সেগুলো আমাদের জানতে হবে। তো এই যে এই পুরো টোটাল ব্যাপারটা, এটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে এই চ্যাপ্টারের ভাইটাল জিনিস, যেগুলো আমাদের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে জানতে হবে। তো চলো নেক্সট আমরা দেখি। হ্যাঁ, আমরা প্রথমেই পড়ে নেব তোমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে। মেলের প্রথমে আমরা পড়ব মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকের এই পার্টটা, মানে মেলের পুরোটা পার্ট। তারপর আমরা যাব ফিমেলদের ক্ষেত্রে, তারপরে ফার্টিলাইজেশন, এইভাবে এগোবো। তো তাহলে কি হবে, তাহলে আমাদের পুরোটা চ্যাপ্টার মানে ধাপে ধাপে গেলে সুবিধা হবে জানতে তোমাদের প্রত্যেকটা বিষয়, যে কোথা থেকে কীটা এলো। আমি যদি হুট করে এখান থেকে এখানে, মানে হুট করে যদি আমি আজ এটা পড়লাম, ভ্যাসাইফারেন্স পড়লাম, তারপরে যদি হঠাৎ করে আবার ফ্যালোপিয়ান টিউবে চলে যাই, তো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না কোথা থেকে কী এলো। তাই আমাদের প্রত্যেকটা বিষয় স্টেপ ওয়াইজ এগোতে হবে। তো চলো প্রথমে শুরু করা যাক। কি না, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা পুংজননতন্ত্র। এই পুংজননতন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা কাকে বলছি, যে অঙ্গতন্ত্র পুরুষদের দেহে শুক্রাণু উৎপাদন করে, তার পুষ্টি সঞ্চয়, পরিবহন, নির্গমন ইত্যাদির সঙ্গে যুক্ত, তাদেরকে গোটা সম্মিলিতভাবে আমরা কি বলছি না, পুংজননতন্ত্র। এবার পুংজননতন্ত্রে রয়েছে তোমার দুটো পার্ট, প্রাইমারি সেক্স অর্গান, সেকেন্ডারি সেক্স অর্গান। প্রাইমারি সেক্স অর্গান মানে কি, মুখ্য, আর সেকেন্ডারি মানে, তার আগে আমি তোমাদের এখানে একটা ফটো দিয়ে দিব, ডায়াগ্রাম দিয়ে দিব পুংজননতন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের। তার সম্মুখ দৃশ্য বা পার্সিয়াল দৃশ্য কীরকম হবে, তার আমি তোমাদেরকে ডায়াগ্রাম দিয়ে দেবো এখানে, তোমরা দেখে নিতে পারবে। তো প্রথমেই জেনে নেব প্রাইমারি সেক্স অর্গান। প্রাইমারি সেক্স অর্গানটা কি, These are the organ which form the gametes, testes in male. মানে কি, মানে হচ্ছে না, এটা হচ্ছে সেই অঙ্গ যেটা আমাদের গ্যামেটস ফর্মে সাহায্য করবে। যেমন কি, পুরুষদের ক্ষেত্রে তো জানোই টেস্টিস। এবার টেস্টিস ফর্ম করছে প্রাইমারি সেক্স অর্গান। আর কি করছে, আর হচ্ছে না, দ্য মেল গ্যামেটস ইজ স্পার্মাটোজোন। মানে মেল গ্যামেটসকে বলা হচ্ছে স্পার্মাটোজোনস, প্লুরাল স্পার্মাটোজোয়া, মানে অনেকগুলো সংখ্যায়। তারপর কি রয়েছে, তারপরে রয়েছে সেকেন্ডারি সেক্স অর্গান। সেকেন্ডারি সেক্স অর্গান কি করবে, সেকেন্ডারি সেক্স অর্গান তোমাদের ওই গ্যামেট উৎপাদনে যেসব পার্সিয়াল সাহায্য লাগে সেটাই করবে কিনা সেকেন্ডারি সেক্স অর্গান। মানে মেলদের ক্ষেত্রে যেটা মুখ্য ভূমিকা সেটা তো পালন করছেই টেস্টিস। এবার টেস্টিসের যে গ্যামেট উৎপাদন হচ্ছে তার জন্য যা যা প্রয়োজন বা তার জন্য যেসব হেল্প প্রয়োজন তা করবে সেকেন্ডারি সেক্স অর্গান, সেটার জন্য প্রয়োজন সেকেন্ডারি সেক্স অর্গানের। তারপর যার মধ্যে কি কি রয়েছে, অ্যাপিডিডাইমিস, ভ্যাস ডিফারেন্স, সেমিনাল ভেসিক্যাল, প্রোস্টেট গ্ল্যান্ড, বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড অ্যান্ড পেনিস। এই সব জিনিস যেগুলো হেল্প করবে তোমাদের তার আনুষঙ্গিক গঠন তৈরিতে। এবার আমরা কি পড়ব, এবার কি জানবো, এবার জানবো ডেভেলপমেন্ট অফ সেক্স অর্গান। ডেভেলপমেন্ট অফ সেক্স অর্গান মানে কি, মানে কোথা থেকে ডেভেলপ হয়েছে বা কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে। কি লেখা আছে, ডিউরিং ইন্ট্রাইউটেরাইন লাইফ টেস্টিস ডেভেলপ ফ্রম মেসোডাম। মানে যখন ভ্রূণাবস্থায় ছিল তখন কিনা আমাদের মানে মেসোডাম অংশ থেকে উৎপত্তি হয়েছে। এবার তোমরা প্রত্যেকেই জানো তিনটে অংশ রয়েছে, একটোডাম, এন্ডোডাম, মেসোডাম। মাঝের অংশ মেসোডাম। এবার ওই মাঝের অংশ মেসোডাম থেকেই
মেসোডার্ম থেকেই উৎপত্তি হয়েছে কার না সেক্স অর্গানের, সে টেস্টিস হতে পারে বা ওভারি হতে পারে। যেহেতু এখানে আমরা মেলদের ক্ষেত্রে পড়ছি তাই আমরা টেস্টিসটাই জানবো। টেস্টিসের ইন অ্যাবডোমিনাল ক্যাভিটি, কোথায় না অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যেই। বাট অ্যাট দ্য বার্থ টাইম টেস্টিস ডিসেন্ট ডাউন ইনটু স্ক্রোটাল স্যাক। মানে কি অ্যাট দ্য বার্থ টাইম মানে যখন পার্চুরেশন হচ্ছে বা তার আগের মুহূর্তে বার্থ টাইম, ওই সময় টেস্টিসটা নিচে নেমে আসে কার মধ্যে, স্ক্রোটাল স্যাকের মধ্যে নিচে নেমে পড়ে। বাট ওভারি ওটাই থেকে যায় অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যেই। তাই ইন দ্য মেল কেস the testis is down into scrotal sac, descend down into scrotal sac. তারপর কি, the male reproductive system is located in the pelvis region. pelvis region মানে তোমরা বুঝতেই পারছো কি জোন বা কি অঞ্চলটাকে বোঝানো হচ্ছে। ওই অঞ্চলে রয়েছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা অ্যাবডোমিনাল ক্যাভিটির ঠিক নিচেই। ইট includes a pair of testes along with accessory ducts, glands and the external genitalia. মানে কি, মানে হচ্ছে এটা রয়েছে এক জোড়া টেস্টিস নিয়ে, a pair of testes along with কি accessory ducts, বিভিন্ন ধরনের ডাক্টস রয়েছে, যেমন রয়েছে তোমার ইজাকুলেটরি ডাক্ট, তারপর তাছাড়াও ভাসা ইফারেন্সিয়া, ভ্যাস ডিফারেন্স ইত্যাদি ইত্যাদি, ইউরেথ্রা। তারপর কি গ্ল্যান্ডস, অনেকগুলো গ্ল্যান্ডস রয়েছে, প্রোস্টেট গ্ল্যান্ডস, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডস এটসেট্রা, অ্যান্ড এক্সটার্নাল গ্যান্টেলিয়া। এবং বাইরের যে অংশটা সেইটুকু নিয়ে করে তৈরি হচ্ছে এই পেলভিস রিজিয়ন, যেটার মধ্যে রয়েছে আমাদের সেক্স অর্গান বা রিপ্রোডাক্টিভ অর্গান। এরপরে মেন আমরা যেটা পড়বো প্রাইমারি সেক্স অর্গান, যেটা কিনা টেস্টিস। The testes produce sperm cell, which are the male reproductive cells needed for fertilization of ovum. কি টেস্টিস হচ্ছে স্পার্ম সেল, মানে যেটা স্পার্ম প্রডিউস করছে সেটা কিনা আমাদের মেল রিপ্রোডাক্টিভ সেলের বা মেল রিপ্রোডাক্টিভ কোষের প্রয়োজন। আর কিসের জন্য প্রয়োজন না ওভাম ফার্টিলাইজ করার জন্য। ওভাম ফার্টিলাইজ তো আমাদের স্পার্ম ছাড়া হবে না, আর সেই স্পার্মটা আসছে কোথা থেকে, সেটা টেস্টিস প্রডিউস করছে বলেই তো আসছে। তাই কিনা টেস্টিসের এখানে মেন যেটা পার্ট করছে যে স্পার্ম প্রডিউস করছে, যেটার সাহায্যে আমাদের ফার্টিলাইজ হচ্ছে, আর যার জন্যই আমাদের এত এত বংশবৃদ্ধি হচ্ছে, না হলে কিন্তু কিছুই পসিবল হতো না। তো হলো তারপর কি দ্য টেস্টিস সিক্রেশন দ্য মেল সেক্স হরমোন টেস্টোস্টেরন। এছাড়াও টেস্টিস আমাদের মেল সেক্স হরমোন সিক্রেশন করেছে টেস্টোস্টেরন। তারপরেও হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক লাইক ফেসিয়াল হেয়ার, ডিপার ভয়েস অ্যান্ড মাসেল গ্রোথ। যেটা বললামই যে প্রাইমারি সেক্স অর্গান যেটা বলছি এটা টেস্টিস, এটার কাজ কি, এটা কি করছে না তোমার টেস্টোস্টেরন ক্ষরণ করছে। টেস্টোস্টেরন হচ্ছে তোমাদের ছেলেদের ক্ষেত্রে মেন হরমোন, যেটা শুধুমাত্র পুরুষদের দেহেই শুধুমাত্র গঠিত হয়। এই কথাটা যদি তোমরা জেনে থাকো এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। টেস্টোস্টেরন যে হরমোন বা আমাদের দেহেও যেগুলো ক্ষরিত হয়, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, উভয়ের দেহেই ক্ষরিত হয়। কোথা থেকে ক্ষরিত হয়, হয়তো ফিমেলদের দেহে কি নেই, টেস্টিস নেই, বা মেলদের দেহে হয়তো কি নেই, ওভারি নেই, বাট তাছাড়াও ক্ষরিত হচ্ছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন উভয়ের দেহেই। কোথা থেকে, এটা অগ্নাশয় গ্রন্থি থেকে, যেটা তোমরা পরে অন্য চ্যাপ্টারে জানতে পারবে, সেটা ডিটেলসে আমি যাচ্ছি না। তো সেটা তো এটা যদি জেনে থাকো যে তোমরা যে টেস্টোস্টেরন মেয়েদের দেহে ক্ষরিত হয় না বা প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন ছেলেদের দেহে ক্ষরিত হয় না, এটা একদম ভুল, সম্পূর্ণ ভুল কথা।
তোমাদের জানতে হবে উভয়ের দেহেই এগুলো ক্ষরিত হয়, কিন্তু মেয়েদের দেহে টেস্টোস্টেরনের মাত্রা খুবই কম, অল্প পরিমাণ, সামান্যটুকু বলা যায়। ছেলেদের দেহেও প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেনের পরিমাণ খুবই কম, সামান্য একদম। যেটা তারপর আসি, যেটা হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, যেটা আমাদের ছেলেদের গৌণ যৌন লক্ষণ প্রকাশ করতে সাহায্য করছে। যেমন ফেসিয়াল হেয়ার বলতে দাড়ি, গোঁফ, ডিপার ভয়েস, মানে জানোই তোমরা ছেলেদের একটা বয়ঃসন্ধিকালের পর থেকেই গাম্ভীর্য ভয়েস তৈরি হয়, তারপরে মাসল গ্রোথ ইত্যাদি। এইসব তৈরি করতে হেল্প করে কে না টেস্টোস্টেরন। এবার টেস্টিসটা তোমরা কোথায় থাকলে সেটা তো বুঝতে পারলে। টেস্টিসটা জিনিসটা কি হচ্ছে না পুরুষদের শ্রোণীগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত যে প্রাথমিক জননাঙ্গ, যা পুংগ্যামেট বা শুক্রাণু উৎপাদন করে এবং টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ করে, তাকে বলে শুক্রাশয় বা টেস্টিস। এক কথায় টেস্টিসের ডেফিনেশন হচ্ছে এটাই। এবার তার অবস্থান বা তার লোকেশনটা কোথায় তোমরা জানতে পারো বা জানতে চাও। কোথায় থাকে না পুরুষদের দেহে একজোড়া শুক্রাশয় থাকে, দুটো শুক্রাশয় থাকে, যেটা ভ্রূণ অবস্থায় এক্ষুনি বললাম, যেটা তোমাদের ভ্রূণ অবস্থায় শুক্রাশয় দুটি থাকে উদর গহ্বরে বা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, কিন্তু জন্মানোর আগের মুহূর্তেই মানে 1-1.5 মাস 2 মাস আগেই শুক্রাশয় দুটি আর কি ইঙ্গুইনাল ক্যানেল, এটা একটা ক্যানেলের নাম, ইঙ্গুইনাল ক্যানেলের মাধ্যমে নিচের দিকে নেমে আসে এবং কোথায় থাকে শ্রোণীগহ্বরের বাইরে অবস্থিত স্ক্রোটাম নামক থলির মধ্যে। কিসের দ্বারা থাকে? স্পারমাটিক কর্ড দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকে। এবার তোমাদের মনে হতে পারে স্পারমাটিক কর্ড হচ্ছে স্নায়ু, রক্তবাহ, লসিকাবাহ বা শুক্রনালীর সম্বন্ধে সৃষ্ট দড়ির মতো অংশবিশেষ, যা স্ক্রোটামের মধ্যে প্রলম্বিত থেকে শুক্রাশয় দুটিকে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় রাখে। তাকে কি বলছে? তাকেই বলা হচ্ছে স্পারমাটিক কর্ড। আর ইঙ্গুইনাল ক্যানেল কি? ইঙ্গুইনাল ক্যানেল হচ্ছে পুরুষ দেহে উদর গহ্বরের নিম্নদেশের সাথে স্ক্রোটামের সংযোগ রক্ষাকারী পথ, যার মাধ্যম দিয়েই কিন্তু স্পারমাটিক কর্ড বিস্তার হয় এবং যার মধ্যে শিশুর জন্মের পূর্বে শুক্রাশয় দুটি উদর গহ্বর থেকে স্ক্রোটামে নেমে আসে, যেটা বললাম সেটাই হচ্ছে স্পারমাটিক কর্ড। আবার এটা তোমাদের মনে হতে পারে যে তাহলে কি স্ত্রীদের দেহে স্পারমাটিক কর্ড থাকে না, সেই জন্য কি ওই জিনিসটা স্ত্রীদের দেহে হয় না? বাট না, স্ত্রী দেহেও আমি ভুল বললাম। তোমাদের এটা মনে হতে পারে যে তাহলে কি স্ত্রী দেহে ইঙ্গুইনাল ক্যানেল থাকে না, যার কারণে স্ত্রী দেহে হয়তো ওভারিটা নিচে নেমে আসছে না। বাট ভুল, স্ত্রী দেহেও থাকে ইঙ্গুইনাল ক্যানেল, কিন্তু তার মানে কি উদর গহ্বরের নিম্ন ভাগে থাকে, আর তা কিনা খুবই ছোট, যেটা জরায়ুর লিগামেন্ট থেকে মানে জরায়ুর লিগামেন্টের মধ্যেই তার বিস্তার, আর বেশি দূর সে যেতে পারে না। তাই জন্যই ওই স্ত্রীদেহের ইঙ্গুইনাল ক্যানেল এতটা অ্যাক্টিভলি কাজ করতে পারে না। তাই জন্য পুরুষদের ক্ষেত্রে ওটা পসিবল বলেই ওর সাহায্যে টেস্টিস দুটো নিচের দিকে স্ক্রোটাল স্যাকে নেমে আসে। এরপর আমাদের কি জানতে হবে? এরপর জানতে হবে ইন্টারনাল স্ট্রাকচার অফ টেস্টিসের ভেতরের অংশ। আমি তোমাদের একটা ডায়াগ্রাম দিয়ে দিব, এর মধ্যে অ্যাটাচ করে দেব। ওই ডায়াগ্রামটা থেকে সব জানতে পারবে কোনটা কি জিনিস। আমি হয়তো এখানে আঁকতে পারিনি, বাট আমি তোমাদের ডায়াগ্রাম অ্যাটাচ করে দেবো, তার মধ্যে তোমরা বুঝতে পেরে যাবে এবং সেটাই মার্ক করা থাকবে কোনটা কি। তো চলো কিনা ইন্টারনাল স্ট্রাকচার অফ টেস্টিস। তো প্রথমে কিছু আমরা জেনে নিই, গঠন তো জানবই, তার আগে কিছুটা জেনে নিই তার আকার, ওজন, আকৃতি এসবের ভিত্তিতে। মানুষের টেস্টিসটা কীরকম হয় আকৃতিতে? চ্যাপ্টা ও ডিম্বাকার টাইপের বা চ্যাপ্টা এই ধরনের হয় টেস্টিস।
আর পরিণত পুরুষদের ক্ষেত্রে প্রতিটা শুক্রাশয়ের দৈর্ঘ্যই হয় 5 সেন্টিমিটার, আর প্রস্থ হয় 2.5 সেন্টিমিটার, আর উচ্চতাতে হয় 3 সেন্টিমিটার। আর একটি পরিণত পুরুষের প্রতিটি শুক্রাশয়ের ওজন হয় 10 to 15 গ্রাম। মাইন্ডে রাখবে কিন্তু 10 to 15 গ্রাম তার ওয়েট। আর তার ওজনটা কি থাকে, দৈর্ঘ্যে থাকে তোমার কত, 5 সেন্টিমিটার, প্রস্থে থাকে 2.5, আর উচ্চতায় থাকে 3 সেন্টিমিটার। তো এরপর আমরা কি জানবো, এরপর আমরা জানবো তার গঠনটা। Testis is covered by a dense covering which consists of 3 coats. Outermost tunica vaginalis, middle coat is tunica albuginea, and innermost is tunica vasculosa. তো প্রথমে কি রয়েছে, টিউনিকা ভ্যাজাইনালিস। টিউনিকা ভ্যাজাইনালিস হচ্ছে, টিউনিকা ভ্যাজাইনালিস has a partial and visceral layer at posterior border from where the testicular vessels and nerves enter the testis. মানে টিউনিকা ভ্যাজাইনালিস হচ্ছে এমন একটা লেয়ার যার মধ্যে কিন্তু ভেসেলস অ্যান্ড নার্ভস এগুলো এন্টার করতে পারে, এবং এটা হচ্ছে খুবই কি বলবো, একটা থিন মোল লেয়ার। তারপরে আমরা কি জানবো, তারপরে আমরা জানবো টিউনিকা অ্যালবুজিনিয়া। তো টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে শুক্রাশয়ের সবচেয়ে বাইরে তন্তুময় আবরক। টিউনিকা অ্যালবুজিনিয়া ইজ এ ডেন্স হোয়াইট ফাইব্রাস কোট কভারিং দ্য টেস্টিস অল অ্যারাউন্ড। The posterior border tunica albuginea is thickened to form vertical spectrum called the mediastinum testis. মানে কি বললাম বুঝতেই পারলে, টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে একদম বাইরের, মানে একদম সবচেয়ে পাতলা স্তর, যেটা সাদা ফাইবার্স মানে তন্তুময় আবরক দ্বারাই তৈরি। টিউনিকা অ্যালবুজিনিয়ার ভেতরে স্তরটি রক্তজালক সমৃদ্ধ, যেই স্তরটির নাম কি, টিউনিকা ভাস্কিউলোসা। টিউনিকা ভাস্কিউলোসা ইজ দ্য ইনারমোস্ট ভাস্কুলার কোট অফ দ্য টেস্টিস লিনিং টেস্টিকিউলার লোবিউলস। এবার তোমাদেরকে জানতে হবে শুক্রাশয়ের প্রতিটি কি বলবো ট্র্যাবিকিউলি, তাকে ট্র্যাবিকিউলি নামক অংশে বিভেদক করা হয়, যার মধ্যে 200 থেকে 300টা পিরামিডের মতো প্রকোষ্ঠ বা লোবিউল থাকে, মানে লোবিউলে বিভক্ত করা হয়েছে। ওই শুক্রাশয়ের এই প্রত্যেকটা প্রকোষ্ঠ বা লোবিউলে 1 থেকে 3টা কুণ্ডলীকৃতভাবে নালিকা থাকে, যাকে কি বলে, সেমিনিফেরাস নালিকা। যে নালিকাটার নাম হচ্ছে সেমিনিফেরাস টিবিউলস। সেমিনিফেরাস টিবিউলস, এই যে। তারপর কি, এই নালিকার অন্তঃপ্রাচীর গাত্রে অসংখ্য অনেক ছোট ছোট কোষ থাকে। সেমিনিফেরাস নালিকাগুলোর অগ্রপ্রান্তগুলি পরপর জুড়ে গিয়ে বা পরপর যুক্ত হয়ে 20 থেকে 30টা রিজু নালিকা বা স্ট্রেট টিবিউলস তৈরি করে। এদেরকে কি বলে, এদেরকে বলা হয় টিবিউলি রেক্টি। এদেরকে কি বলে, এদেরকে বলে টিবিউলি রেক্টি। তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, টিবিউলি রেক্টি। তারপর এই টিবিউলি রেক্টি বা এই রিজু নালিকাগুলো পরপর যুক্ত হয়ে আবার একটা জালকাকার গঠন তৈরি করে, যাকে কি বলে, যাকে বলা হয় রেটিটেস্টিস। যাকে কি বলে, রেটিটেস্টিস। এই রেটিটেস্টিস থেকেই তো নির্গত হচ্ছে ভাসা ইফেরেন্সিয়া। ভাসা ইফেরেন্সিয়া নামক সূক্ষ্ম নালীগুলি টিউনিকা অ্যালবুজিনিয়া স্তরে ভেদ করে শুক্রাশয় থেকে নির্গত হয়ে এপিডিডাইমিসের সঙ্গে যুক্ত হচ্ছে। আবার এই
রেটিটেস্টিস, এই রেটিটেস্টিস থেকে কি হচ্ছে না ভাসা ইফারেন্সিয়া নামক নালী নির্গত হচ্ছে। এই ভাসা ইফারেন্সিয়া আবার কি করছে, টিউনিকা অ্যালবুজিনিয়া স্তর ভেদ করে শুক্রাশয় থেকে নির্গত হয় এবং তারপর এপিডিডাইমিসের সঙ্গে, এপিডিডাইমিস কি একটা নালিকা, এপিডিডাইমিসের সঙ্গে আবার যুক্ত হয়ে যায়। বুঝতে পারছো? এই যে নোটস বলে যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে দেখবে, অনেকগুলো পয়েন্ট আছে এরকম নোটস বলে, এই নোটস পয়েন্টগুলো একদম ভালোভাবে দেখা দরকার। তারপর জানবো যে টেস্টিসের কাজ। টেস্টিসের 1 নম্বর কাজ তো তোমরা জানোই, শুক্রাণু উৎপাদন করা। শুক্রাণু উৎপাদন হচ্ছে টেস্টিসের প্রধান কাজ, যাকে এই যে প্রক্রিয়ায় উৎপাদন করছে সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি স্পারমাটোজেনেসিস, যেটা আমরা পরে ডিটেলসে পড়ব। আর কি পুং যৌন হরমোন সংশ্লেষ ও ক্ষরণে সাহায্য করে, যেমন কিনা বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে পুরুষদের দেহে সেমিনিফেরাস নালিকার প্রাচীর গাত্রে অবস্থিত সাটলি কোষ থেকে স্বল্প মাত্রায় ইস্ট্রাডায়োল, ইনহিবিন, অ্যাক্টিভিন প্রভৃতি হরমোন খরিত হয়। শুক্রাশয়ের অন্তর্গত লেডিক কোষ বা লেডিক বর্ণিত অন্তর্কোষ টেস্টোস্টেরন নামক স্টেরয়েড হরমোন ক্ষরণ করে। এটি পুরুষদের প্রধান যৌন হরমোন হিসেবে গণ্য, যেটা তোমাদের প্রথমেই বললাম টেস্টিসের কাজ। এরপর কি জানবো, এরপর আমরা জানবো মেল সেকেন্ডারি সেক্স অর্গান। মেল সেকেন্ডারি সেক্স অর্গান সেটা কি না পুরুষদের পুংজননতন্ত্রের অন্তর্গত যেসব অঙ্গ বা গ্রন্থি শুক্রাশয়ে উৎপাদনে শুক্রাণুর সঞ্চয়, পরিবহন ও নির্গমনে সাহায্য করে, তাদের বলা হচ্ছে আনুষঙ্গিক জননাঙ্গ বা গৌণ জননাঙ্গ। যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, প্রাইমারি সেক্স অর্গান কি আমরা তো জানলাম, সেকেন্ডারি সেক্স অর্গানরা কি করবে না প্রাইমারি সেক্স অর্গান যে কাজটা করছে, প্রাইমারি সেক্স অর্গান কি করছে, টেস্টিস থেকে স্পার্ম প্রডিউস করছে। এবার সেই স্পার্মস প্রডিউস করা যে সেই উৎপন্ন স্পার্মকে স্টোর করে রাখতে বা ট্রান্সফার করতে বা ইজেকশন করতে যে সাহায্য করে তারাই হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গান। সেকেন্ডারি সেক্স অর্গান বা এটাকে কিসের মাধ্যমে হচ্ছে, ক্যানেল সিস্টেম বা নালিকা তন্ত্র। ক্যানেল সিস্টেম প্রথমেই রয়েছে কি ভাসা ইফারেন্সিয়া। ভাসা ইফারেন্সিয়া কি, ভাসা ইফারেন্সিয়া হচ্ছে জালক শুক্রাশয় বা রেটিটেস্টিস থেকে 15-20টি সূক্ষ্ম নালিকা নির্গত হয়। এদেরকেই কি বলা হয়, এদেরকেই বলা হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। ভাসা ইফারেন্সিয়ার কাজ কি, ফাংশন অফ ভাসা ইফারেন্সিয়া, ট্রান্সপোর্ট অফ স্পার্ম। ভাসা ইফারেন্সিয়া ইম্যাচিওর স্পার্মকে ট্রান্সফার করে কি কোথা থেকে না রেটিটেস্টিস থেকে এপিডিডাইমিস অবধি। আর কি, আর হচ্ছে ফ্লুইড অ্যাবজর্পশন। The cell lining in the vasa efferentia absorbs some of the testicular fluid, which helps concentrate the sperm before it enters the epididymis. মানে এপিডিডাইমিসে প্রবেশ করার আগে যেসব ফ্লুইডস যাচ্ছে, ওই ফ্লুইডসকে অ্যাবজর্পশন করছে কে না ভাসা ইফারেন্সিয়া। তারপর কি জানবো না এপিডিডাইমিস। এপিডিডাইমিস কি, এপিডিডাইমিস হচ্ছে শুক্রাশয় থেকে নির্গত ভাসা ইফারেন্সিয়া নামক সূক্ষ্ম নালিকাগুলি সংযুক্ত হয়ে তৈরি হচ্ছে কি এপিডিডাইমিস। এপিডিডাইমিসও কিন্তু এক ধরনের ডাক্ট নালী। এই এপিডিডাইমিস একটি বৃহৎ নালিকা তৈরি করে। এই নালীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেট 7 মিটার। নালীটা অধিক কুণ্ডলাকৃত, মানে খুব কি বলবো কয়েলড পার্ট, হাইলি কয়েলড যাকে বলে। তারপর কি এই নালীর অন্তর্প্রাচীর গাত্রে স্টিরিওসিলিয়া যুক্ত ছদ্ম স্তরীভূত স্তম্ভাকার আবরণী কলাস্তর থাকে। বুঝতে পারলে কি বললাম? এবার জানো যে এপিডিডাইমিসের কটি অংশ, এপিডিডাইমিসের হচ্ছে 3টি অংশ। কি কি এপিডিডাইমিসের 3টি অংশ হচ্ছে, প্রথম অংশ কি
মস্তক, এটাকে বা মস্তকও বলা যায়, মস্তক বা ক্যাপুট এপিডিডাইমিস। এটা কি? এটা হচ্ছে হাইলি কয়েলড পার্ট, যা শুক্রাশয়ের ওপরের দিকে অবস্থিত স্ফীত অংশ, যা কিনা ভাষা ইফারেন্সিয়া এখানেই কিন্তু মুক্ত হয়। তারপর কিনা রয়েছে মধ্যাংশ বা কর্পাস এপিডিডাইমিস। এই মধ্যাংশ বা কর্পাস এপিডিডাইমিস হলো নালীর মাঝের অংশ, সেই জন্যই তাকে বলা হচ্ছে মধ্যাংশ বা কর্পাস এপিডিডাইমিস। তারপর কি রয়েছে? তারপর কডা এপিডিডাইমিস। কডা এপিডিডাইমিস বা লেজ। এই কডা এপিডিডাইমিস বা লেজ হলো এপিডিডাইমিসের একদম শেষের পার্ট, একদম লাস্টের অংশ, পশ্চাৎ অংশ, তাই একে বলা হচ্ছে লেজ বা কডা এপিডিডাইমিস। এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো ফাংশন অফ এপিডিডাইমিস। এপিডিডাইমিস কি কি কাজ করে? স্পার্ম ম্যাচুরেশন। স্পার্ম ম্যাচুরেশনে এপিডিডাইমিসের খুবই ভূমিকা রয়েছে। এপিডিডাইমিস প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে ভাষা ইফারেন্সিয়ার মাধ্যমে আগত স্পার্ম গ্রহণ করে, তারপর সেই স্পার্মগুলিকে সাময়িকভাবে স্টোর করে রাখে। এই স্পার্মগুলিকে এপিডিডাইমিস 18 থেকে 24 ঘন্টা স্টোর করে রাখতে পারে, কিন্তু এর বেশি সময় রাখতে পারবে না। তারপর কি কাজ করে? তারপর পুষ্টিদ্রব্য সংরক্ষণের মাধ্যমে এই নালীগুলি স্পার্মগুলিকে পুষ্টি প্রদান করে, ফলে স্পার্মের পরিণতি ঘটে এবং গতিশীলতা অর্জন করে। এই অংশে স্পার্ম বেশি দিন সঞ্চিত থাকলে তা উৎসেচকের দ্বারা বিনষ্ট হয়ে পড়বে এবং এপিডিডাইমিসের গাত্র সংলগ্ন জালক দ্বারা তার শোষিত হবে। বুঝতে পারলে? সেই জন্য এখানে বলা হয়েছে কি কি? স্পার্ম ম্যাচুরেশন, স্পার্ম স্টোর, এই যে বললাম স্পার্ম স্টোর করে রাখে, স্পার্ম ট্রান্সপোর্ট, এখান থেকে স্পার্ম নিয়ে করে ভাস ডিফারেন্সে ট্রান্সফার করে। তারপর কি? অ্যাবজর্পশন, যেটা বললাম অ্যাবজর্পশন অফ ড্যামেজ, মানে তার যে এপিডিডাইমিসের গাত্র সংযোগ স্থল সংলগ্ন স্থল রক্তজালক দ্বারা শোষিত করে নেবে। বুঝতে পারলে? এরপর আমরা কি করব না, এরপর করব ভ্যাস ডিফারেন্স। ভ্যাস ডিফারেন্স জিনিসটা কি? ভ্যাস ডিফারেন্স হচ্ছে পুরুষদের স্ক্রোটামের মধ্যে শুক্রাশয়ের এপিডিডাইমিসের লেজের শেষ প্রান্ত মানে কি বললাম? কডা এপিডিডাইমিস, ওই অংশ থেকে নির্গত যে আংশিক কুণ্ডলীকৃত নালিকা বা স্পার্মাটিক কর্ডের মধ্য দিয়ে বিস্তার হয়ে গেছে, শ্রোণী গহ্বরে প্রবেশ করেছে, তাকেই বলা হচ্ছে ভ্যাস ডিফারেন্স। তারপর কি? পুংদেহে দুটি শুক্রনালী থাকে। এবার এরা বাম ও ডান এপিডিডাইমিসের নালীর পশ্চাৎ প্রান্ত থেকে শুরু করে সেমিনাল ভেসিকেলের নালী পর্যন্ত বিস্তৃত। ভ্যাস ডিফারেন্স হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল ও স্পার্মাটিক কর্ডের মধ্য দিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে প্রবেশ করেছে। এটি মূত্রথলির কাছাকাছি পৌঁছানোর পর পার্শ্ব দিকে গোবিনীর পাশ দিয়ে কিছুটা বেঁকে নিচের দিকে নেমে গেছে। তার প্রান্তীয় অংশ কিছুটা স্ফীত হয়ে, এটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা, মানে স্ফীত হয়ে অ্যাম্পুলাটা তৈরি করে। এই অ্যাম্পুলা অংশ নিক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্টের সঙ্গে আবার যুক্ত হচ্ছে। তারপর কি? তারপর মানুষের প্রত্যেক শুক্রনালীর দৈর্ঘ্য কত না 45 সেন্টিমিটার। যে ধমনী ভাস ডিফারেন্সে রক্ত সরবরাহ করে তাকে কি ধমনী বলে? তাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ধমনী। এর অন্তঃস্থ গহ্বরকে ঘিরে অনেক ধরনের স্টিরিওসিলিয়া সম্বন্ধিত আবরণী কলাস্তর দেখা যায়। তারপর আমরা জেনে নিব ফাংশন অফ ভ্যাস ডিফারেন্স। ফাংশন কি? ট্রান্সপোর্ট অফ স্পার্মের ট্রান্সপোর্ট করে কিনা। দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ভ্যাস ডিফারেন্স ইজ টু ক্যারি ম্যাচিওর স্পার্ম। সেখানে কিন্তু প্রথমে যেটা ভ্যাসার ইফারেন্সিয়া, ওটা কিন্তু ইম্যাচিওর স্পার্ম ট্রান্সপোর্ট করতো, এখানে কিন্তু ম্যাচিওর স্পার্ম ফ্রম দ্য এপিডিডাইমিস টু দ্য ইজাকুলেটরি ডাক্ট ডিউরিং ইজাকুলেশন, মানে নিক্ষেপণের সময় ইজাকুলেটরি ডাক্ট দিয়ে ভ্যাস ডিফারেন্স থেকে
স্পার্মটা কোথায় যাচ্ছে না এপিডাইমিস থেকে ইজাকুলেটারি ডাক্ট অবধি। কি স্পার্ম না ম্যাচিওর স্পার্ম। আর কি আর হচ্ছে টেম্পোরারি স্টোরেজ অফ স্পার্ম। টেম্পোরারি স্টোরেজ কেন বলছে? কারণ এখানে বেশিক্ষণ রাখতে পারে না, সেই জন্য এটাকে বলছে টেম্পোরারি স্টোরেজ। তারপর আর কি রয়েছে? কন্ডাকশন অফ সেমিনাল ফ্লুইড। সেমিনাল ফ্লুইডের কন্ডাকশন করাচ্ছে, এটা তোমরা দেখে নিবে দুটো পয়েন্ট, আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না। চলো তারপরে দেখা যাক। এরপর আমরা দেখে নিব ইজাকুলেটারি ডাক্ট। ইজাকুলেটারি ডাক্ট বা নিক্ষেপণ নালী, এটা কি না ভ্যাস ডিফারেন্সের প্রান্তীয় অংশ বা সেমিনাল ভেসিকেল থেকে নির্গত হচ্ছে এই নালী দিয়ে যুক্ত হয়ে সূক্ষ্ম নালী গঠন করছে, তাকেই বলা হচ্ছে ইজাকুলেটারি ডাক্ট বা নিক্ষেপণ নালী। এই নিক্ষেপণ নালী প্রতি পার্শ্বের ভ্যাস ডিফারেন্সের অ্যাম্পুলা অংশের পশ্চাৎ প্রান্ত থেকে শুরু হচ্ছে, তারপর প্রোস্টেট গ্রন্থির পেশিবহুল প্রাচীর গাত্র ভেদ করে মূত্র জনন নালীতে গিয়ে মিলিত হচ্ছে। এই নালীটির দৈর্ঘ্য কত না, এটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। আর এই নালীটির প্রাচীর গাত্র তো পেশিবহুল হয়, বুঝতেই পারলে। এই নালীর কাজ কি না প্যাসেজ ফর সিমেন্স অ্যান্ড ইজাকুলেশন, মানে নিক্ষেপণ নালীর প্রাচীর গাত্র পেশিবহুল হওয়ার জন্য তার পর্যায়ক্রমিক সংকোচন প্রসারণের জন্য সেমিনাল ভেসিকেলস নিঃসৃত হচ্ছে, আর শুক্রাণু দ্রুত পরিবাহিত হয়ে মূত্রজনন নালীতে প্রবেশ করছে। এখানে যেটা বুঝলে মানে এটা দু ধরনের কাজ করলো, কিন্তু এটাকে কখনোই যে নোটে যা দেওয়া আছে যে ইউরিন অ্যান্ড সিমেন নেভার পাস থ্রু দ্য ইজাকুলেটারি ডাক্ট অ্যাট দ্য সেম টাইম, কোনো সময় একই টাইমেই ইউরিন এবং সিমেন্স একসাথে পাস আউট করতে পারে না, কোনো সময়ই না। তো এই নোট যে বিষয়গুলো দেওয়া আছে এই নোটগুলো তোমরা ভালোভাবে দেখবে। তারপর আরেকটা কি আছে, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ইউরেথ্রা বা জননমূত্র নালী। এটা হচ্ছে পুরুষদের দেহে মূত্রাশয়ের নিম্নাংশ থেকে যে একটা সরু নালী শুরু হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, সেটা আবার গিয়ে পরে ইজাকুলেটারি ডাক্টের সঙ্গে মিলিত হচ্ছে, সেই নালীটাকেই বলা হচ্ছে মূত্র জনন নালী। এই নালীটার দৈর্ঘ্য 19 থেকে 20 সেন্টিমিটার, 19 to 20 সেমি। বুঝতে পারলে? দুটি ভাল্ব জাতীয় স্ফিংটার পেশি মূত্রনালীকে বেষ্টন করে থাকে, যেগুলি হলো অত্যন্ত স্ফিংটার পেশি এবং অন্তস্থ স্ফিংটার পেশি এবং বহিস্থ স্ফিংটার পেশি। পুরুষদের মূত্রজনন নালীকে প্রধানত 3টি অংশে ভাগ করা হচ্ছে। এখানে যেগুলো লেখা নেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু প্লিজ নোট করে নেবে। সেটা হচ্ছে কি প্রোস্টেটিক মূত্রনালী, তারপরে মেমব্রেনাস মূত্রনালী বা মেমব্রেনাস ইউরেথ্রা, তারপরে পেনাইল ইউরেথ্রা বা পেনাইল মূত্রনালী। প্রোস্টেটিক মূত্রনালী কি বা প্রোস্টেটিক ইউরেথ্রা? মূত্রজনন নালীর এই অংশের সাথে নিক্ষেপণ নালী যুক্ত হয়। এর দৈর্ঘ্য প্রায় 2.5 to 3 সেন্টিমিটার। এই প্রোস্টেট গ্রন্থি থেকে বিস্তার লাভ করে এটা, এর মধ্য দিয়ে মূত্র ও জননকোষ উভয়ই পরিবাহিত হয়। তারপর কি না মেমব্রেনাস ইউরেথ্রা। মেমব্রেনাস ইউরেথ্রা কি? মেমব্রেনাস ইউরেথ্রা হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রার পরবর্তী এই অংশটি বালবার নালীতে মুক্ত হয়। এটি ইউরেথ্রার সবচেয়ে সরু অংশ, এর দৈর্ঘ্য প্রায় 1.25 সেন্টিমিটার। এই অংশকে ঘিরে বহিস্থ স্ফিংটার থাকে, যা পর্দাময় মূত্রনালী বা ইউরেথ্রার ঐচ্ছিক সঞ্চালনের মাধ্যমে মূত্র নির্গমনে সাহায্য করে। বুঝতে পারলে? এরপর কি রয়েছে পেনাইল ইউরেথ্রা বা পেনাইল মূত্রনালী। এটা কি? এটা হচ্ছে প্রায় 15 সেন্টিমিটার দৈর্ঘ্য। এই অংশটি পেনিসের কর্পাস স্পঞ্জিওসাম অংশের মধ্য দিয়ে বিস্তার লাভ করছে। এটি পেনিসের অগ্রভাগে
মূত্রজনন ছিদ্রে উন্মুক্ত হয় এবং মূত্র ও বীর্য সংরক্ষণে সাহায্য করে। বুঝতে পারলে কি কি করে? এখানে যে পয়েন্টগুলো নেই সেগুলো আমি তোমাদেরকে মুখে বলে নিলাম, তোমরা প্লিজ সেগুলো একটু নোট ডাউন করে নেবে, বা যদি বুঝতে না পারো বলবে, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরেকবার ওটা ডিটেলসে বুঝিয়ে দেব। তারপর কি না, ফাংশন অফ ইউরেথ্রা। কি কি ফাংশন? দুটো ফাংশন, ইউরিনারি সিক্রেশন, সিমেন সিক্রেশন। মূত্রাশয়ে সঞ্চিত মূত্র মূত্রনালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়ে মূত্রজনন ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হচ্ছে। আর একটা কি, পুরুষদের দেহে মূত্রনালীর মাধ্যমেই শুক্রাশয়ের উৎপন্ন শুক্রাণু বীর্য রূপে বা সিমেন রূপে পরিবাহিত হয়ে দেহের বাইরে নির্গত হচ্ছে। বুঝতে পারলে দুটো পয়েন্ট? খুবই ইজি। ও আমি 19 to 20 সেমিটা এখানে লিখে দিয়েছি, ওটা এখানটাই হবে। বুঝতে পারলে? এই যে এখানে একটা আবার নোট দেওয়া আছে, এ মাস্কিউলার স্পিন্টার এনশিওর দ্যাট ইউরিন অ্যান্ড সিমেন ডু নট মিক্স ডিউরিং ইজাকুলেশন। যেটা তোমাদের বললাম এক্ষুনি, কখনোই একসাথে সিমেন্স আর ইউরিন একসাথে পাস আউট করবে না ইজাকুলেশনের সময়ও। তো ব্যাস, আজকের ক্লাসটা এইটুকুই ছিল। তো তোমাদের জানাও তোমাদের কেমন লাগলো ক্লাসটা, আর যে জায়গায় বুঝতে পারোনি বা প্রবলেম হচ্ছে সেটাও জানাও কমেন্ট সেকশনে। আর ছটাফট আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও। টেলিগ্রামে তোমরা ডিপিপি পেয়ে যাবে, কোশ্চেন প্লাস সলিউশন প্লাস এই ক্লাস নোটটাও পেয়ে যাবে। আর নেক্সটে আমরা করছি, কিছুটা বাকি থেকে গেল এটারই, যেটা হচ্ছে অ্যাসেসরি গ্ল্যান্ডসগুলো বা এক্সটার্নাল স্ট্রাকচারগুলো, ওটা। আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা নেক্সট ক্লাসে করছি। আজকের ক্লাসটা বাস এতটুকুই। তো ঠিক আছে, স্টে ব্লেসড। তোমরা জানিও ক্লাসটা কীরকম লাগলো। তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও, যাতে তোমাদের সাথে সাথে আরও সবাই দেখতে পারে এবং বুঝতে পারে, জানতে পারে। ঠিক আছে, ভালো থেকো সবাই। আজকের ক্লাসটা বাস এতটুকুই।